পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিচ্ছ আমার প্রিয় ভাই বোনেরা। অ্যাসপিরেন্ট নাম্বার অলমোস্ট 1,00,000। ওকে, প্রিলি পাস করেছে 1,00,000 ছেলে মেয়ে। এখন ভ্যাকেন্সি যা, আমি এক্স্যাক্টলি ভ্যাকেন্সি হয়তো জানি না, ধরো 5,000 হতে পারে, 8,000 বা 10,000ও যদি ধরে নেয়, তাহলে এটুকু তো নিশ্চিত যে অনেকেই এই মেন্স পরীক্ষাটায় পাস করতে পারবে না, বা বলা যায় অন্য দিক থেকে বেশিরভাগ জনই পাস করতে পারবে না, কেননা এটা একটা মেজর স্ক্রিনিং বা এলিমিনেশন টেস্ট। অল্প কয়েকজন পাস করতে পারবে। কোশ্চেন হচ্ছে কারা পাস করতে পারবে, বা আমি আবার যদি সেই প্রশ্নটা উল্টো দিক থেকে করি যে কারা কারা পাস করতে পারবে না। আজকের এই ক্লাসটা ঠিক এই টপিকটার উপরে, কারা কারা পাবে না পিএসসি ক্লার্কশিপ মেন্স। ওকে, ফর লাস্ট 15 days গোল্ডেন রুল স্ট্র্যাটেজি। এখানটায় কারা ফেল করবে এবং কেন ফেল করবে, কেন জানতে হবে, কেন বুঝতে হবে, তার কারণ দেখো, সকলে প্রিলিমিনারি পরীক্ষা পাস করে এসছো, তো একটা স্ক্রিনিং অলরেডি ডান, ওভার। সেক্ষেত্রে আমি যদি বলা যায় নলেজ কোশেন্টের কথা ভাবি, অল্প বিস্তর সকলেরই তা সেম। তফাৎ কোথায় হবে? আর একটা 15 দিনের স্ট্র্যাটেজি বা গোল্ডেন রুল আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে যে এটা না জানা বা অজানা বিরাট কিছু এরকম নয়। বলার পর হয়তো তোমার মনে হবে এর মধ্যে নতুন কি আছে, বৈশিষ্ট্য কি আছে, বাট এর মধ্যে নতুনত্ব বা বৈশিষ্ট্যটা হচ্ছে এইটাই যে এটা গোল্ডেন রুল। যে গোল্ডেন রুল ফলো করলো সে পেরোলো, যে ফলো করলো না, যে ভাবলো আমি তো সব জানি, এগুলো সব জানা, সে আটকে যাবে। তার কারণ এটা এমনই একটা জিনিস যে আমি জানি এক্সারসাইজ করলে শরীর ভালো হয়, এরকম নয় যে এর মধ্যে বিরাট কিছু বোঝবার বা জানবার আছে। আমি জানি, তাও আমার করা হয় না। আমি জানি ওষুধ খেলে আমার অসুখটা সেরে যাবে, আমি অসুস্থ হয়ে তাও আমার ওষুধ খাওয়ায় মন নেই। তো ব্যাপারটা ঠিক এই জায়গাটা। আমাদের কাজ তোমাদেরকে পুশ করতে থাকা, হ্যামারিং করা, সো দ্যাট তোমরা যেটা জানো সেটা প্র্যাকটিস করো, কাল্টিভেট করো। এবং এই লাইনের উপরেই দাঁড়িয়ে রয়েছে কারা কারা পাবে এবং কারা কারা পাবে না। ক্লিয়ার? আমরা ডিসকাস করব, ঠিক একটা হ্যাবিট ডিসকাস করব আমরা, একটা হ্যাবিট। তোমার কোন হ্যাবিট তোমাকে ওই দিকে পার করে দেবে। তার কারণ আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কিছু নতুন পড়বার নেই, বিরাট কিছু জানবার শেখবার নেই। বিস্তর সময় ছিল এবং বিস্তর সময় তোমরা বিস্তর পড়ে নিয়েছো, বুঝে নিয়েছো, চর্চা করে নিয়েছো, এমনকি অভ্যাস করে নিয়েছো, প্র্যাকটিসও করে নিয়েছো। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ অনেকটা জানো, কেউ অনেকটা কম জানো, এরকম নয়, সকলেই সময় সমান জানো। বাট এই গোল্ডেন রুল ফলো করাটা তোমাকে পাস করাবে, ফলো না করাটা তোমাকে কারা কারা পাবে না তার উত্তর দেবে। আরো স্পেসিফিক্যালি আজকের এই ক্লাসটা তোমার শেষ অবধি দেখাটা তোমার পাস করার একটা সহায়ক অনুঘটকের কাজ করবে। না দেখাটা, ইগনোর করাটা তোমাকে কারা কারা পাবে না এর মধ্যে নিয়ে চলে যাবে। ক্লাস শুরু করি, চলো, লেটস স্টার্ট। উইশিং ইউ অল দ্য বেস্ট ফর দ্য আপকামিং এনসুইং পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম। GR1 অর্থাৎ গোল্ডেন রুল 1 আমরা এই 15 দিনে এই গোল্ডেন রুলগুলো ফলো করবই করব। কেন করব এই মাত্র বললাম। গোল্ডেন রুল 1 কি বলছে? এটা বেস্ট ইউটিলাইজেশন অফ লাস্ট 15 days।
এক্সামের ঠিক আগের 15টা দিন সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। অর্থাৎ 15টা দিন তুমি নিগড়ে নেবে 24 ঘন্টাকে। ওকে, এর দুটো ভাগ আছে বা দুটো ভাবে আমরা এটাকে এক্সপ্লোর করব। একটা হচ্ছে 15 × 15 আওয়ার্স, অর্থাৎ 15টা দিন 15 ঘন্টা করে পড়বো। আমি কিন্তু এক্সাম ডেটটা এবং এক্সাম ডেটের আগের দিন অর্থাৎ E0 এবং E-1, এগুলো ইলেকশন ডিউটির কনসেপ্টে সব এইভাবে নামকরণ হয় দিনগুলো। ওকে, তো E0 এক্সাম ডেট, E-1 এক্সাম ডেটের আগের দিন, এই দুটো দিন ছেড়ে রেখেছি। সেটা ছাড়াও আজকের ডেটে যা 17 দিন মতন বাকি, আজকে 18 দিন মতন বাকি আছে, 15টা দিন হিসেব করছে। 15টা দিন তোমাকে 15 ঘন্টা করে পড়তে হবে। 15টা দিন তোমাকে 15 ঘন্টা করে পড়তে হবে। কোনো তর্ক, কোনো চর্চা এর মধ্যে নেই। কি পড়বো, কিভাবে পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো ক্লাস আমি আগে করেছি, তোমরা দেখে নেবে। বাট 15 ঘন্টা যে পারবে না সে এলিমিনেট হয়ে যাবে, যে পারবে সে থাকবে। নেক্সট, প্র্যাকটিস রাইটিং ইন কোশ্চেন অ্যান্সার মোড। দেখো, এগেন তোমরা সব পড়ে ফেলেছো, তোমরা সব জেনে গেছো, এখন তোমরা প্র্যাকটিস করছো। প্র্যাকটিস যত বেশি করবে, যত বেশিক্ষণ করবে, যত বেশি বার করবে, যত বেশি দূর করবে, তত তুমি সাফল্যের কাছে পৌঁছে যাবে। মানে কোনো একটা পেশি পড়েছে, তো তোমার পেশিটার জন্য যেন মাথায় খোপ কাটা আছে, যেটা ক্যাচি টাইটেল কি হবে, কোন ওয়ার্ডটা আমি লাগাবো, কোন ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমি ব্যবহার করব, কি কি জিনিস উঠে আসছে, একেবারে চুম্বকের মতন যে কি লাইন বা কি পয়েন্টস বা কি ওয়ার্ডস সেগুলো তোমার মাথায় চেপে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ফ্রেম করছো। ওকে, সো এটা তখনই হবে যখন তুমি অনেক প্র্যাকটিস করবে। একবার দুবার প্র্যাকটিস করেছো, 2-4 বার লেখা আছে, তাতে হবে না। ক্লিয়ার? সো 15 দিনের বেস্ট ইউটিলাইজেশনের গোড়ার কথা হচ্ছে এই, যে তোমার 15 দিন 15 ঘন্টা করে পড়তে হবে। এগেন বলছি যে না হলে তুমি নেই, হলে তুমি আছো। এবং তোমাকে মডেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মোডে পড়তে হবে। এখানে আমি এখানে একটা লাইন অ্যাড করব, সেটা হচ্ছে এইরকম নয়, আমি যদিও পিএসসি ক্লার্কশিপের ক্লাসেই আগে বলেছি যে আমি পরপর 10টা ট্রান্সলেশন করে গেলাম, পরপর 5টা আমি প্রেসি করে গেলাম। না, একটা কোশ্চেন পেপার নাও, তুমি নিজের মনে মনে তৈরি করে নাও। এরকম নয় যে তোমাকে মক টেস্ট কিনতেই হবে সবসময় পয়সা খরচা করে। তোমার কাছে অনেকগুলো জমে রয়েছে, প্রেসি, ট্রান্সলেশন, ওকে, রিপোর্টিং, তুমি একটা রিপোর্টিং, একটা প্রেসি, একটা ট্রান্সলেশন ঠিক করে রাখলে, এটা আজকে করবো, এটা সকালে করবো, এটা বিকেলে করবো। ইংরেজির ক্ষেত্রেও তাই, এটা আজকে করবো, এটা কালকে করবো, এটা পরশু করবো। অর্থাৎ একেবারে কোশ্চেন পেপার মোডে, যেমন তোমার পরীক্ষায় থাকবে 3টে করে জিনিস থাকে না, 2টো তো পেপার হবে তোমার, তো সেক্ষেত্রে তুমি একটা করে প্রেসি, একটা করে ট্রান্সলেশন বা অনুবাদ এবং একটা করে রিপোর্টিং বা প্রতিবেদন, তুমি কোশ্চেন অ্যান্সার যেরকম ভাবে তোমার পরীক্ষা প্রশ্নপত্রে আসবে সেই রকম ভাবে যেন তুমি সেটাকে প্র্যাকটিস করো, একসাথে অনেকগুলো কোনো একটা জিনিস না করে। ক্লিয়ার? চলো, গোল্ডেন রুল 2, 2 নম্বর গোল্ডেন রুল, অ্যাভয়েড উইন্টার ফ্যাক্টরস। আমার মনে হল উইন্টার ফ্যাক্টর তোমাদের জন্য এই কনটেক্সটে এটা উল্লেখ করা দরকার। হোয়াট ইজ উইন্টার ফ্যাক্টর? সেটা হচ্ছে শীতকাল, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, বসন্ত, এগুলোর বাইরে বিশেষ করে এই ভরা শীত আমাদের উপরে একটা ইম্প্যাক্ট তৈরি করে। খুব ঠান্ডা আমাদের বলা যায় ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল কান্ট্রিতে কিন্তু বেশি দিনের জন্য আসে না, যে অল্প দিনের জন্য আসে আমাদের জীবনে, মনে, জীবনযাত্রায়
মানে ভারী রকমের প্রভাব ফেলে যায়, সেইটা উইন্টার ফ্যাক্টর। কি করি আমরা শীতকালে? খুব ভালো ভালো সবজি খাই, খুব ভালো ভালো কি বলা যায়, এনজয় করি, আমরা মুভি দেখতে যাই, আমরা পিকনিক করি, আমরা পার্টি করি, আমরা দূরে 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 গিয়ে নদীর ধারে, সমুদ্রের ধারে, পাহাড়ের উপর গিয়ে বেড়াতে যাই, আমরা সেখানে গিয়ে পিকনিক করি, আমরা ক্রিসমাস এনজয় করি, আমরা নিউ ইয়ার এনজয় করি। যদিও এই পরীক্ষাটা নিউ ইয়ারের আগেই হয়ে যাচ্ছে, বাট সিজন কিন্তু একদম ভরা। তুমি কোনো হোটেলে, কোথাও ট্রেনে, গাড়িতে আর সিট নেই, সব সিট বুক হয়ে গেছে। যদিও তুমি একটা অ্যাসপিরেন্ট এবং তুমি সচেতন, তারপরেও তোমাকে কোনো রকম এই যেগুলো বললাম সেগুলোকে বলে উইন্টার ফ্যাক্টর। এই উইন্টার ফ্যাক্টরের খপ্পরে পড়লে চলবে না, তোমায় বেরোতে হবে, এটা তোমাকে অ্যাভয়েড করতে হবে কোনো রকম। অর্থাৎ প্রত্যেকটা গোল্ডেন রুল সব জানো, সব একটার সাথে একটা যুক্ত। 15 দিন তুমি তখনই 15 ঘন্টা করে পড়তে পারবে যখন তুমি এই উইন্টার ফ্যাক্টর অ্যাভয়েড করতে পারবে। ক্লিয়ার? নেক্সট, গোল্ডেন রুল 3, 3 নাম্বার গোল্ডেন রুল কি? হোল্ড ইউর হেলথ। দেখো, স্বাস্থ্যই সম্পদ, এটাও একটা প্রবাদ বাক্য, চিরন্তন সত্য একটা বিষয়। তো তুমি এর মধ্যে কোনোদিন অসুস্থ হয়ে গেলে সেই দিনটা যাবে, তার পরের দিন যাবে। অসুখের আগে গেলে শারীরিক অসুখ হবে, মানসিক দুশ্চিন্তা হবে। পড়া তো তোমার যাবেই, প্র্যাকটিস তো তোমার যাবেই, 15x15 তো তোমার যাবেই। সো অসুখ, শীতকালীন অসুখ, ঠান্ডা, সর্দি, জ্বর, হাঁপানি, হাঁচি, কাশি, এগুলো বেসিক্যালি উইন্টার ফ্যাক্টরের মধ্যে পড়ে। স্টিল হেলথ একটা আলাদা ডোমেন বলে আমি সেটাকে একটা আলাদা গোল্ডেন রুলের মধ্যে ঢুকিয়েছি। বি ভেরি সিরিয়াস। তোমার অসুস্থ হলে চলবে না, তোমার অসুস্থ হওয়া চলবে না, তোমাকে দায়িত্ব নিয়ে সুস্থ থাকতে হবে। তোমাকে এমন কোনো কাজ করা চলবে না, বা যে তেমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যা তোমার শরীর খারাপ করে দিতে পারে। সে মাথায় টুপি দেয়া, ধুলোবালির মধ্যে না যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নর কাজ না করা, ঠান্ডা না লেগে যাওয়া, অ্যালার্জি না হয়ে যাওয়া, যে কোনো ধরনের প্রিকশন তোমাকে নিয়ে রাখতে হবে যাতে তোমার এই টাইমটায় অন্তত অসুখ না হয়। বাবা ওকে, আমার মেন পরীক্ষা হয়ে যাক, ফিরে এসে আমার জ্বর হয়ে যাক, আমার অসুস্থ হয়ে যাক, আমার এই ভেঙে যাক, ওই ভেঙে যাক, আমি বসে থাকি 2 দিন 10 দিন, অসুবিধে নেই, বাট এই সময় যেন না হয়। এই অ্যাটিটিউড নিয়ে তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ক্লিয়ার? না, গোল্ডেন রুল 4, 4 নাম্বার রুল কি? 4 নাম্বার রুল কি? অ্যাভয়েড মেন্টাল ডিস্টারবেন্সেস। আমি কোনো একটা তোমাদের এই ক্লাসে বলেছিলাম যে মেন্টাল ডিস্টারবেন্সটা হচ্ছে তেমন, বা পড়ার জিনিসটা, সাধনা জিনিসটা তেমন যে সব ভালো থাকলে তবেই তুমি পড়তে পারবে। তোমার খাওয়াটা মন খারাপ হলেও তুমি খেতে পারো, তোমার টিভি দেখাটা, তোমার নিজের বাড়ি টিভি না থাকলেও বন্ধুর বাড়িতে গিয়ে করতে পারো, তোমার এনজয়মেন্টটা ইচ্ছা না হলে বা বন্ধু না হলেও তুমি সাথে গিয়ে করে আসতে পারো। বাট পড়া এমন একটা জিনিস, তোমার শরীর ভালো থাকতে হবে, তোমার মন ভালো থাকতে হবে, তোমার মেজাজ মর্জি ভালো থাকতে হবে, তোমার সিচুয়েশন ভালো থাকতে হবে, তোমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকতে হবে, তোমার দুশ্চিন্তা থাকবে না, তোমার বাড়ির আশেপাশে ঝগড়া করবে না, বাবা মা ঝামেলা করবে না, তোমাকে কেউ অপমান করবে না, সামান্য কোথাও থেকে সামান্য একটু ত্রুটি বিচ্যুতি তোমার মনকে অস্থির করবে, যা তোমার পড়ায়, যা তোমার সাধনাকে বিঘ্নিত করবে। সুতরাং সমগ্র রকম মেন্টাল ডিস্টারবেন্সকে তুমি অ্যাভয়েড করো। কেউ কিছু বলছে, লেট ইট গো। কেউ কিছু শোনাচ্ছে, এখান দিয়ে ঢোকাও, এখান দিয়ে বের করো। কেউ কিছু চাপিয়ে দিচ্ছে, গায়ে নিও না। অপমান করছে, ক্ষমা করে দাও। যে কোনো প্রকারে ঝগড়া করতে চাইছে, বেরিয়ে এসো, অ্যাভয়েড করো। যে কোনো প্রকারে, যেটাকে বলে গায়ের চামড়া মোটা করে হোক, টুনটুনি পাখির সেই গল্পটার মতন হোক, বিড়ালের সাথে, যে বাবা ক্ষমা ঘেন্না করে তুই আমাকে এই কটা দিন দিয়ে দে, তারপর আমি বিষয়টা ডিল করব, দেখে নেব। বাট এখন না, এখন আমি তোমার কথায় পড়ে, তোমার প্ররোচনায় পড়ে, তোমার প্রলোভনে পড়ে তুমি যদি
আটকে গেলে তো তুমি ফেল করে গেলে। সে তোমাকে তার বক্তব্যে, তার বাণী, তার কথায়, তার আচরণে, তার অভ্যাসে তোমাকে ট্যাপ করে নিল, তোমাকে ট্র্যাপ করে নিল। মনে রাখবে তুমি হেরে গেলে। সে তোমাকে কবজা করে ফেললো, তোমার মনের মধ্যে পড়তে গিয়ে তার কথা মনে হচ্ছে, সেই খারাপ কথাটা তুমি ভাবছো, সেই বিরক্তির কথাটা তুমি ভাবছো, সেই ভালো না লাগার বিষয়টা তোমার মধ্যে চর্চা হচ্ছে, সে কি ভাবলো, সে কি বললো, সে কি করলো, সেগুলো তুমি ভাবছো। তো মনে রাখলে তুমি তার দ্বারা বশীভূত হয়ে গেলে এবং তুমি পড়ায় 15x15 রুল তুমি পারলে না, তুমি হেরে যাবে। কখনোই তোমার পড়ার বাইরে আর কোনো কিছুকে তোমার উপরে যেন চেপে না বসতে দাও, এটা তোমার কর্তব্য। যে কোনো মূল্যে, যে কোনো উপায় তোমাকে মেন্টাল ডিস্টারবেন্স অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? পরপর 4টে গোল্ডেন রুল পালন করার সাথে সাথে তারপরের পর আরো 4টে, অর্থাৎ মোট 8টা গোল্ডেন রুল তোমাকে মেনে চলতে হবে লাস্ট 15 দিনের জন্য। এগেন আমি বলছি, গোল্ডেন রুলটা গোল্ডেন রুল, নতুন রুল না, সারপ্রাইজিং রুল না, গোল্ডেন রুল। এটা শুধু আজকের এই পরীক্ষাটার জন্য না, কালকের এই পরীক্ষাটার জন্য না, তোমার জন্য না, তোমার পরেও 50 বছর পরেও যারা পরীক্ষা দেবে তাদের জন্য। রুল গোল্ডেন তখনই হয় যখন সেটা সময় কালকে অতিক্রম করে, সকলের জন্য সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। এমনকি একটা ছেলে যে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, যে ক্লাস 6, 7, 8 পরীক্ষা দেবে, তার জন্য গোল্ডেন রুল 5, নো নিউ রিডিং ফর লাস্ট, অ্যাটলিস্ট ফর লাস্ট 7 days। তুমি দেখছো পড়তে পড়তে তোমার আর 5-7 দিন বাকি আছে আসল পরীক্ষার, মেন পরীক্ষার, যেটাকে তুমি অ্যাপ্রোচ করছো। ব্যাস, স্টপ নিউ রিডিং। আই রিপিট, স্টপ নিউ রিডিং। আমি বলছি যে পড়া থামিয়ে দেবে, তোমাকে 15x15 পড়তে হবে, বাট কোনো নতুন জিনিস তুমি আর পড়বে না। যেটা শুনতে অদ্ভুত লাগছে, মনে হচ্ছে যে শেষ মুহূর্ত অব্দি আমি দেখে যাব, শেষ মুহূর্তে কোনো অব্দি কোনো নতুন টপিক, কোনো রিলিভেন্ট টপিক, কোনো ইম্পর্টেন্ট টপিক আমার যদি মনে হয়, সেটাই যদি পরীক্ষায় পড়ে যায়, না, শেষ মুহূর্তের, শেষ 5 দিনের, 7 দিনের এমন কোনো নতুন টপিক আসবে না যা তোমার পরীক্ষায় পড়বে। তার কারণ কোশ্চেন অলরেডি হয়ে গেছে, কোশ্চেন অলরেডি সেট হয়ে গেছে, সিল মোড়া হয়ে গেছে। ওকে, নতুন কিছু নেই, বরং তুমি নতুন জিনিস যদি পড়ো, তোমাকে সেই নতুন জিনিসটা প্রেসারাইজ করবে, চাপ দেবে। নতুন জিনিসটা তোমাকে এই কথাগুলো বলবে যে আমাকে তো পড়লে আমার অ্যাসোসিয়েট জিনিসগুলো পড়ো, আমাকে তো পড়লে এবারে আমাকে এমসিকিউ লেন্সের মধ্যে দিয়ে পড়ো, আমাকে তো পড়লে এবার আমাকে মেন্স অ্যান্সার রাইটিং এর মধ্যে দিয়ে চেক করো, আমাকে তো পড়লে আমার কি করলো হচ্ছে তুমি জানো। অনেকগুলো সেই নতুন রিডিংটা তোমাকে প্রশ্ন করবে, যেগুলোর উত্তর না জানার ফলে, যেগুলোর উত্তর তোমার কাছে না থাকার ফলে তুমি আবার ঝাঁপাবে সেগুলোর উত্তর খুঁজতে এবং তুমি হারিয়ে যাবে। এই সময় প্র্যাকটিসের সময়, এই সময় নতুন ডিসকভারির সময় নয়, এক্সপ্লোরেশনের টাইম নয়। চেনা জিনিস, জানা জিনিস, পারা জিনিস তোমাকে করতে হবে। মনে রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট একটা খুব বড় বিষয় এই পরীক্ষার ক্ষেত্রে। পিএসসি ক্লার্কশিপ অলমোস্ট এমসিকিউ এক্সামের মতন টাইমের প্রতিবন্ধকতা তৈরি করে। আমি এটার উপরেও তোমাদেরকে ক্লাস করে রেখেছি, দেখে নিও কিভাবে টাইম ম্যানেজ করবে। একটা 15 নাম্বার বা 12 নাম্বার বা 10 নম্বর কোশ্চেন লেখার জন্য যে সময়টা থাকে, সেই সময়টা খুবই কম একটা মেন্স অ্যান্সার রাইটিং এর পরিপ্রেক্ষিতে। তার কারণ মেন্স অ্যান্সার রাইটিংটা তুমি তো শুধু কেবল অ্যান্সারটা রাইট করবে না, তোমার তার টাইটেল লিখতে হবে, তোমার তার নাম্বার অফ ওয়ার্ডস লিখতে হবে, কোনো ক্ষেত্রে তোমাকে ভাবতে হবে, তোমাকে ফ্রেম করতে হবে, তোমাকে আকাশ পাতাল ব্রেন স্টর্মিং করতে হবে, তোমাকে খুঁজতে হবে যে কোনটা বেস্ট অ্যাপ্লিকেবল ওয়ার্ড এখানটায়, কোন ওয়ার্ডটার জন্য লেখাটার মানটা ভ্যালু, লেখাটার মানটাতে ভ্যালু এডিশন হয়, কোন ওয়ার্ডটা রিপিট হয়ে গেল আমাকে সেটা ডিসকার্ড করতে হবে। অনেকগুলো ভেতরে ব্যাক ক্যালকুলেশন চলতে থাকে এবং টাইম একটা রিয়েল কনস্ট্রেন্ট ক্লার্কশিপ মেন্সের জন্য। অন্য কোনো মেন্সের ক্ষেত্রে আমি এটা বলছি না, ক্লার্কশিপ মেন্স, ইউপিএসসির মেন্স, টাইম একটা খুব বিরাট বড় ফ্যাক্টর। কোশ্চেন তুমি টাচই করতে পারবে না, এমন সময় শেষ হয়ে যাবে। একটা কোশ্চেন ভালো করে লিখলে আর একটা কোশ্চেন তোমার লেখারই সময় হবে না। সুতরাং
নতুন পড়া না, টাইম খুব 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 ইম্পর্টেন্ট। এটার সাথে রিলেটেড থাকে এই নিউ রিডিং ব্যাপারটার সাথে। সো টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর চ্যালেঞ্জ বা বলে প্রাইমারি চ্যালেঞ্জ ক্লার্কশিপ মেন্সের ক্ষেত্রে, তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এবং সেই জন্যই তুমি নতুন পড়া পড়বে না। অ্যাপটিটিউড টেস্ট গুলো হয় না, দেখো অঙ্কটা সকলে জানে, অঙ্কটা সকলে করতে পারবে, বাট ওই 60 ঘন্টায় 100টা নাম্বার 100টা কোশ্চেন করা আসল চ্যালেঞ্জ এইটা। সময় দিলে 3 ঘন্টা সকলে করে দেবে অঙ্ক, ওই সময়ের মধ্যে অতগুলো অঙ্ক নামানো ওইটাই আসল চ্যালেঞ্জ। সেম সেই জন্যই তোমাকে কি করতে হবে, একই জিনিস তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি জানো, এরকম না তুমি জানো না নতুন, তবুও তোমাকে লিখতে হবে, যাতে তোমার আসার সাথে সাথে মুখস্থর মতন হাত থেকে বেরিয়ে যায়। নাও, গোল্ডেন রুল নাম্বার 6, অ্যাভয়েড টিভি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এটসেট্রা। এটা কিছু বলার নেই, এটার সাথে সবকিছু যুক্ত আছে। ফার্স্ট অফ অল টাইম ম্যানেজমেন্ট, সেকেন্ড 15x15 রুল, থার্ড মেন্টাল ডিস্ট্রাকশন, মেন্টাল ডিস্টারবেন্স, সব কিছু একটা ছট করে দেখলে মনের মধ্যে অস্বস্তি হবে, ছট করে দেখলে মনের মধ্যে উত্তেজনা তৈরি হবে, ইনকুইজিটিভনেস তৈরি হবে। তাই নাকি, এটা হয়েছে দেখি তো, এটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম দুর্ঘটনা ঘটেছে, এই বলেছে, ওই করেছে। জাস্ট অ্যাভয়েড করো, পড়ো, একটু গ্যাপ তৈরি হলে, একটু হাঁপিয়ে গেলে বন্ধুর সাথে একটু কথা বলো, একটু ফোন না হয় করেই নিলে, বাট একটু ফোন তো হাত না দেওয়া ভালো, বাট ফোন আমাদের হাত দিতেই হবে। দিস ইজ বোগাস টু সে ডোন্ট টাচ ফোন। বা আমার সাথে একটু কথা বললে, পাড়ার প্রতিবেশীদের কথা বললে, বাড়িতে কোনো বাচ্চা, আশেপাশে কোনো বাচ্চা থাকলে তার সাথে সময় কাটালে, তার সাথে সময় কাটাতে হবে। সেখানে বা সেই জিনিসগুলো সময় কাটানোর ব্যবস্থা হিসেবে নিয়োজিত করতে হবে বা চুজ করতে হবে, যেখানটায় সময় কাটবে, সময় ভালো করে কাটবে, কিন্তু তোমাকে হার্ম করবে না, তোমাকে কোনো বড় ইম্প্যাক্ট দেবে না। ইন্সপায়ারেশনের এখন দরকার নেই, ইন্সপিরেশনের আড়ালে কোনো ডিপ ইম্প্যাক্ট বা ক্ষতি না হয়ে যায়। মোটিভেশন তোমার অলরেডি আছে, তবে না তুমি প্রিলি পাস করেছো। ওকে, নাও গোল্ডেন রুল 7, মেডিটেশন অ্যান্ড ব্রিদিং প্র্যাকটিস। এটা সবসময়ের জন্য এটা মানুষকে করতে হয়, যে কোনো অবস্থায়, যে পরীক্ষার দিক বা না দিক, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তার কারণ পরীক্ষা তোমার প্রত্যেকটা নার্ভকে এক্সাইট করে, অ্যাড্রিনালিন এক্সেসিভ রাশ হতে থাকে ওই সময়। তো এটা কেবল পরীক্ষা সেই 2-3 ঘন্টা না, তার বেশ কয়েকটা দিন আগে থেকেই তো তোমাকে মেডিটেশন করতে হবে, তোমাকে ব্রিদিং প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাকে কুল ডাউন হতে হয়। মনের মধ্যে কোনো খারাপ লাগা থাকলে লিভ ইট, কোনো কষ্ট থাকলে লিভ ইট, কেউ খারাপ কথা বললে লিভ ইট, কোনো কিছু ডিস্টারবেন্স থাকলে লিভ ইট। উত্তেজনা হচ্ছে, ঠিক আছে, পরে দেখা যাবে, আমি এখন শান্ত হব, আমি শান্ত হব, নিজেকে শান্ত করতে হবে। লম্বা নিঃশ্বাস নেবে, লম্বা নিঃশ্বাস ছাড়বে, লম্বা, কোনো বড় প্রাণায়াম, বিরাট যোগাসন, যোগ ব্যায়াম কিচ্ছু না, লম্বা নিঃশ্বাস নেবে, লম্বা নিঃশ্বাস ছাড়বে, এবং ভাববে তুমি পরীক্ষার কথা, এবং তুমি কিছুই ভাববে না, যতটা সম্ভব লম্বা নিঃশ্বাস ছাড়াও, এবং নাও, পারলে কিছুটা হোল্ড করে রাখো। তোমার শরীর, তোমার মন একেবারে যেন ধারালো তরোয়ালের মতন তৈরি হয়ে যায়। একটা বাটিতে তুমি যদি অনেক রকম জিনিস রাখো, অনেক বেশি জিনিস রাখো, সেটা পড়ে যাবে। মনও তাই, মনের মধ্যে যদি 1000 রকম জিনিস ঢোকাও, মনের ক্ষমতা অপরিসীম, তারপরেও মনের মধ্যে 1000 জিনিস ঢোকালে একটা জিনিসের উপর ফোকাসটা কমে যাবে। খুব সহজেই, খুব সিম্পল হিসেব। অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট, লাস্ট golden rule for this class is keep faith on self and be confident. বারবার নিজেকে বলো আমি পারবো, বারবার নিজেকে শোনাও, মনে মনে না, উচ্চারণ করে, কথা বলে, শব্দ করে, আমি পারবো। নিজের নাম কি? কৌস্তুভ। তুমি পারবে, কৌস্তুভ, তোমাকে পারতেই হবে।
কৌস্তুভ তোমার দিয়ে হবে, হয়ে গেছে অনেকটা, প্রিলি পাস হয়ে গেছে কৌস্তুভ, এবার শুধু মেন্স। আরো পড়ো, তুমি পারবে। নিজেকে বলে বলে নিজেকে বিশ্বাস করাতে হবে যে তুমি পারবে। আমি কি পারবো, আমার দ্বারা হবে তো, আমি যদি না পারি না, এরকম না, উল্টোটা, আমি ঠিক পারবো, আমি পারবো, আমি পারবো। নিজেকে বলতে হবে কথাটা, নিজেকে বলে বলে নিজেকে বিশ্বাস করাতে হবে। যখন তোমার এন্টিটি, তোমার এক্সিস্টেন্স বিশ্বাস করে নেবে যে তুমি পারবে, তুমি তখনই পারা শুরু করবে। দিস ইজ দ্য ভেরি 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 কি টু সাকসেস। যে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি এটা পারবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আমি আবার বলছি, গোল্ডেন রুল কেবল যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস এরকম ব্যাপার না, যে কোনো পরীক্ষার জন্য তোমাদের প্রাসঙ্গিক। এবং একটা কথা আমি তোমাদেরকে আবার বলবো, যে স্কিপ করে গেলে, যে দেখলে না, যে ভাবলে তুমি সব জানো, তুমি কিন্তু আটকাচ্ছ। কেননা বেশিটা আটকাবে। 1,00,000-এর মধ্যে 90,000 বাদ যাবে, 10,000 ঢুকবে। সুতরাং সেই বেশির দলে তোমার পড়ে যাওয়ার চান্সটা বেশি। তোমাকে সেই কম সিলেক্টেড কোটারির মধ্যে ঢুকতে গেলে তোমাকে তো গোল্ডেন রুল ফলো করতেই হবে। ওকে, পরপর এক্সাম রয়েছে আমাদের সামনে। আশা করি তোমাদের মধ্যে অনেকেই পুলিশের এসআই এর মেন্স দেবে। এছাড়া সামনে কিন্তু দুটো ডব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে, 24-এর 25-এর পর পর হবে। সো বি ভেরি প্রিপেয়ার্ড, ভেরি কেয়ারফুল, এবং প্রিপারেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করো উইথ সিএসডিজি। সিএসডিজির কথা তাদেরকে অ্যাটলিস্ট বলো যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে পড়তে পারে না, অনেক টাকা খরচ করতে পারে না, বা অনেক দূরে থাকে, আসতে পারে না। ওকে, আমরা সিএসডিজি তোমাদের সাথে আছি, সাথে থাকবো। তোমরা ভালো করে পড়াশুনো করো, ডব্লিউবিসিএস পরীক্ষা দাও, ইউপিএসসি পরীক্ষা দাও, সিভিল সার্ভেন্ট হও, এবং সমগ্র ভারতের বড় বড় পোস্টগুলোতে আমার বাঙালি ভাই বোনরা ছড়িয়ে যাক। বেস্ট অফ লাক।